এখন আমরা শিখব ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র নিয়ে। ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রের মধ্যে আমরা কি দেখতে পাই, পরিপাকতন্ত্রে কি আছে, কোনটা কি কাজ করে, আমরা এই ব্যাপারগুলো নিয়ে আজকে শিখব। তো পৌষ্টিক নালী বা পৌষ্টিকতন্ত্র যখন আমরা কথাটা চলে আসে যে পৌষ্টিকতন্ত্রে কি আছে, কোন জিনিসগুলো থাকবে, তখনই আমাদের মাথায় দুইটা পার্টের নাম চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে ঘাসফড়িংয়ের যে পৌষ্টিকতন্ত্র থাকে, এই পৌষ্টিকতন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে যে তোমার পৌষ্টিক নালী, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এখন তুমি দেখো এই যে পৌষ্টিক নালীটা হচ্ছে যেই অংশটা দিয়ে খাবারটা পরিবাহিত হবে। খাবারটা কি হবে? এই মুখ থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত। তাহলে এই যে অংশটা দেখো, খাবারটা এই মুখের অংশ থেকে শুরু করে একদম গিয়ে 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 একদম শেষে এই জায়গাটাতে শেষ হবে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে পৌষ্টিক নালী। আর এর চারপাশে কিছু অংশ থাকে যেগুলোকে আমরা বলি পৌষ্টিক গ্রন্থি। এই গ্রন্থিগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ক্ষরণ করা। এই ঘাসফড়িংকে বিভিন্ন এনজাইম দিবে, যেই এনজাইমগুলো কি করবে, ওর খাবার যখন আসবে খাবারটাকে ভাঙা লাগবে, পরিপাক করা লাগবে, ভাঙতে হবে। এই ভাঙার কাজটা কে করে? ভাঙার কাজটা করে গ্রন্থি। তো আজকে আমরা এই নালীর বিভিন্ন অংশ এবং গ্রন্থির বিভিন্ন অংশ কি কি আছে সেগুলো নিয়ে আমরা আজকে শিখব। তো প্রথমেই যদি আমরা এই পুরো পৌষ্টিক নালীটা নিয়ে শিখতে চাই, যে এই অংশটা থেকে এই অংশটুকু দেখো ওর দেহের মধ্যখান দিয়ে এটা কিন্তু প্রবাহিত হয়েছে। সো এই অংশটা কিন্তু এখানে থাকছে, এই যে তোমার টোটাল পার্ট। এখন এই জিনিসটার এই যে টোটাল গাট, এই জায়গাটায় তুমি দেখো প্রথম অংশটাকে আমরা যদি ভাগ করি, ওকে একটু ভাগ ভাগ করে দেখাই। প্রথম অংশটাকে আমরা কি বলবি? প্রথম অংশটাকে আমরা বলি অগ্র পৌষ্টিক নালী, অগ্র পৌষ্টিক নালী। মাঝখানের এই অংশটাকে আমরা বলি মধ্য পৌষ্টিক নালী, মধ্য পৌষ্টিক নালী। এরপরে পেছনের এই অংশটাকে আমরা বলি কি? পেছনের এটাকে আমরা বলি হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে আমরা দেখো পুরো অংশটাকে তার তিনটা ভাগে ভাগ করলাম। এখন কোন ভাগে কি আছে, কোন ভাগে কোন জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের জানতে হবে আরো ডিটেইলসে। তো চলো আমরা এই ডিটেইলস পার্টটা এখন একটু শিখে নিই। তো প্রথমেই যদি আমরা বলি যে ওর অগ্র পৌষ্টিক নালীতে কি কি অংশ দেখা যাবে, তাহলে প্রথমেই আমরা দেখতে পারবো ওর এরকম একটা মুখ গহ্বর আছে যেটা দিয়ে খাদ্য প্রবেশ করবে। সেটা কি হবে? খাদ্য প্রবেশ করবে এটা দিয়ে। এই খাদ্য প্রবেশ করার পরে খাদ্যটা কোথায় যাবে? খাদ্যটা এরকম একটা অংশ থাকে ওর মুখ গহ্বরের ঠিক পরে, যেটাকে আমরা বলি হচ্ছে গলবিল। তাহলে এটা হচ্ছে ওর মুখ ছিদ্র, মুখছিদ্র। এরপরে কি? এটা হচ্ছে গলবিল, এটা হচ্ছে গলবিল। এরপরে কি? এরপরে এটা হচ্ছে তোমার এদিক থেকে গ্রাসনালী, 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 গ্রাসনালী। এরপরে কি? এরপরের এই যে এইখান থেকে একটা এই খাবারটা কি হবে? মুখ গহ্বর দিয়ে গলবিল, গলবিল দিয়ে গ্রাসনালী, গ্রাসনালী দিয়ে নামতেছে। নামার পরে এই অংশের জায়গা, এই জায়গাটায় এসে একটু চওড়া হয়। এই অংশটাকে বলা হয় যে চওড়া একটা অংশ দেখা যায়, একটু ফোলানো অংশ। এটাকে আমরা বলি হচ্ছে ক্রপ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি ক্রপ। ওকে, ক্রপ জানলা। ক্রপের পরে এই অংশটায় তোমার যে জিনিসগুলো থাকে, এখানে এরকম একটা অংশ থাকে, এই যে জিনিসগুলো, এইটাকে আমরা বলি হচ্ছে গিজার্ড। এই জায়গাটাকে কি বলবো? এটাকে আমরা বলি গিজার্ড। ওকে, সো গিজার্ড নিয়েও তুমি জানলা, গিজার্ড নিয়ে শিখতে পারলা। তাহলে মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড, ক্রপ, গিজার্ড। তো এই যে গিজার্ডটা আমরা জানলাম। এই গিজার্ডের পরে থেকে শুরু হয় হচ্ছে মধ্য পৌষ্টিক নালী। কি শুরু হবে? মধ্য পৌষ্টিক নালী, বা এটাকে আমরা আরেকটা নাম বলি মেসেন্টেরন। কি বলবো? মেসেন্টেরন। ঠিক আছে, মেসেন্টেরন। তাহলে গিজার্ডের পরে হচ্ছে মেসেন্টেরন। এখন এই যে টোটাল পার্টটা আমরা এখানে দেখলাম, এই টোটাল পার্ট এখান থেকে এতটুকু, এইটাই হচ্ছে অগ্র পৌষ্টিক নালী। এটা কি? অগ্র পৌষ্টিক নালী। তাহলে মুখছিদ্র থেকে গলবিল দিয়ে খাবার আসবে, এরপরে ক্রপে আসবে, ক্রপ থেকে এটা গিজার্ডে আসবে, গিজার্ড থেকে তারপরে মেসেন্টেরন। ওটা আমার পরে, আমরা বাদ দিই, আগে আমরা অগ্রটা নিয়ে আরেকটু শিখি। তাহলে খাবার আসলো গিজার্ড পর্যন্ত। এখন কোন অংশের কাজটা কি? মূলত এই ক্রপ, খাবারটা যখন এই ক্রপে আসে, এই ক্রপে যখন খাবারটা আসবে তখন খাবারটা কি হবে? এরকম একদম পরিপাকটা শুরু হয়। তাহলে পরিপাকের সূত্রপাত ঘটে। পরিপাকের সূত্রপাত কোথায় ঘটে? পরিপাকের সূত্রপাত ঘটে ক্রপে।
তাহলে তুমি মনে রাখবা ক্রপে ঘটে হচ্ছে পরিপাকের সূত্রপাত, মানে ভাঙাটা শুরু হয় ক্রপে। এখন এর এনজাইম কোথা থেকে আসে? এনজাইমগুলো আসে হচ্ছে এই জায়গায়, এই যে মেসেন্টেরন এবং হচ্ছে অগ্রপৌষ্টিক নালী, এই জায়গায় আমার কিছু গ্রন্থি থাকে যেগুলোকে আমরা বলি হেপাটিক সিকা। আমরা এর পরে এটা শিখবো, গ্রন্থির অংশ যখন শিখবো। এখানে আগে জাস্ট বলে নিচ্ছি, এখানে গ্রন্থি থাকে এই জায়গাটাতে এরকম গ্রন্থি থাকে হেপাটিক সিকা। এই হেপাটিক সিকাগুলো বিভিন্ন এনজাইম বের করে, যে এনজাইমগুলো ওকে পরিপাক করতে সহায়তা করে। ওকে, খাবারটা পরিপাক হয়ে এইখানে আসবে, গিজার্ডে আসবে। এখন গিজার্ড জিনিসটা কি? গিজার্ডের যদি আমি ওর ভেতরের অংশটা যদি একটু খেয়াল করি, গিজার্ডের এইরকম তোমার হচ্ছে বিভিন্ন দেখা যায় যে ওদের ভাঁজ থাকে, এই যে এরকম গিজার্ডের অংশটা এরকম করে বিভিন্ন ভাঁজ থাকে। তাহলে এই যে ভাঁজগুলো যে গিজার্ডের ভিতরে থাকে, এই জায়গায় আবার দাঁত থাকে, এই যে এখানে কি থাকে, তার দাঁত থাকে। তাহলে এগুলো হচ্ছে তার ভাঁজ, এই যে এইদিকে তোমার ভাঁজ, এইখানে তার কিছু দাঁত থাকে। কয়টা থাকে এরকম দাঁত? তার 6টা দাঁত থাকে। কয়টা দাঁত থাকবে? 6টা। ঠিক আছে, এরকম দাঁত থাকে, ভিতরে দাঁত থাকে, এদিকে ভাঁজ থাকে। এই ভাঁজগুলোতে যখন খাবারগুলো যায় এই গিজার্ডের ভিতরে, এরকম দেখছো কেমন ভাঁজ ভাঁজ করা, এখানে যখন খাবারটা যাবে, খাবারটা কি হবে? এরকম মরে যাবে, একদম মনে করো এটা মিশে যাবে। তো খাবারটা যখন এরকম মিশে যাবে, বারবার এই কোনাগুলো, এই ভাঁজগুলোর ভিতরে ঢুকবে, তখন এটা চাপ পড়বে। চাপ পড়লে কি হবে? এই খাবারগুলো একদম মিশে গিয়ে, চাপ পড়ে গিয়ে তারপরে হচ্ছে যে এটা গুঁড়ো হয়ে যাবে, একদম পেস্টের মতো হয়ে যাবে। কি হয়ে যাবে? গিজার্ডে খাবারটা আসার পরে এটা পেস্টের মতো হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখবা গিজার্ডের একটা ব্যাপার, যে গিজার্ডে ভাঁজ যে থাকে, এটাও কয়টা থাকে? 6টা ভাঁজ দেখা যায়। তাহলে কয়টা ভাঁজ দেখা যাবে? 6টা ভাঁজ ওর এখানে দেখা যায়। সো আমরা দেখো এখান থেকে আমরা যেটা শিখলাম, যে ওর খাবারগুলো আসে, এসে পরিপাক হতে থাকে কোথায়? ক্রপে শুরু হয়, ক্রপ থেকে খাবারটা গিজার্ডে আসে। গিজার্ড কি করে? খাবারটাকে এরকম একদম মিশে ফেলে, মিশে একদম ভাঁজের মধ্যে, দাঁতের মতো। তুমি যেমন তোমার মুখে কি করো, খাবারটাকে একদম নরম বানায় ফেলো, ও একদম নরম বানায় ফেলে, পেস্টের মতো বানায় ফেলে। এরপরে খাবারটা চলে আসে এই মেসেন্টেরনে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই গিজার্ড পর্যন্ত অগ্রপৌষ্টিক নালী আমরা শিখলাম। তো তোমাকে যদি একটু বলা হয় এই অগ্রপৌষ্টিক নালীর যে ইংরেজি নামটা কি, আমরা যদি একটু এটা শিখতে চাই, ইংরেজি নামটা হচ্ছে যে স্টোমোডিয়াম। ঠিক আছে, স্টোমোডিয়াম। হ্যাঁ, স্টোমোডিয়াম। তাহলে আমরা এটা মনে রাখলাম যে অগ্রপৌষ্টিক নালী কি, কোন কাজটা কি করলো। এরপরে খাবারটা কোথায় চলে আসে? এই অংশটাতে যেটাকে কিনা আমরা বলি, ইংরেজিতে একটা নাম বলি মেসেন্টেরন, আবার এটাকে আমরা মধ্যপৌষ্টিক নালীও বলে থাকি, মধ্যপৌষ্টিক নালীর অংশ। তো খাবারটা এইখানে আসবে। খাবারটা যখন এখানে আসে, খাবার এখানে আসলে এই মেসেন্টেরনের যে ভেতরের আবরণটা, এই যে দেখো ওর এই জায়গায় যে আবরণটা থাকে, এই আবরণটা কি করে? এই আবরণটা বিভিন্ন উপাদান ক্ষরণ করে, বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। ও আবার বিভিন্ন এনজাইম ক্ষরণ করবে এর ভিতরে। ও কি করবে? বিভিন্ন এনজাইম ক্ষরণ করবে। তাহলে এই এনজাইমগুলো যখন ও ক্ষরণ করতেছে, এই এনজাইমগুলো কি করে? খাবারটাকে আরো ভাঙে, আরো ভাঙতে থাকে। তাহলে এই যে খাবারগুলো ভাঙতে থাকতেছে, এরা আরো পরিপাক হইতেছে, আরো পরিপাক হয়ে যায়। ওকে, মেসেন্টেরন থেকে তারপরে তোমার যে অংশটা তৈরি হয়, মেসেন্টেরনের পর থেকে এদিক থেকে আসবে এরকম একটা অংশ, যেটাকে আমরা বলি হচ্ছে কি ইলিয়াম। এরকম একটা অংশ থাকে লম্বাটে, এটাকে আমরা কি বলি? ইলিয়াম। তো ইলিয়াম থাকে। ইলিয়ামের পরে ওর এই দিকে আরেকটা অংশ থাকে তোমার হচ্ছে যে কোলন। ইলিয়ামের পরে কি থাকে? কোলন। এটাকে আমরা বলি কোলন। ঠিক আছে, কোলন। তারপরে হচ্ছে গিয়ে তোমার এদিক থেকে একটা অংশ থাকে যে রেকটাম। এই জায়গাটায় তোমার কি থাকে? রেকটাম। আর একদম নিচে এই জায়গাটা হচ্ছে, এখানে থাকে হচ্ছে তার পায়ুছিদ্র। সো এই যে আমরা জিনিসগুলো দেখলাম, ইলিয়াম, তারপর হচ্ছে কোলনের অংশ, তারপর হচ্ছে রেকটাম, তারপর হচ্ছে পায়ু। এই টোটাল জিনিসটাকে আমরা কি বলবো? এই টোটাল জিনিসটাকে আমরা বলি পশ্চাৎ পৌষ্টিক নালী। পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে ইলিয়াম, কোলন, রেকটাম, পায়ু ছিদ্র, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে যে পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। ঠিক আছে, এগুলো কি? পশ্চাৎ পৌষ্টিক নালীর অংশ। তাহলে আমরা এটাও জানলাম। এখন পশ্চাৎ পৌষ্টিক নালীর ইংরেজি নামটা কি? এটার ইংরেজি নাম হচ্ছে প্রোক্টোডিয়াম। ঠিক আছে, প্রোক্টোডিয়াম। তাহলে এটা আমাদের মনে রাখলাম। এখন কথা হচ্ছে, ভাইয়া খাবারটা এইখানে আসলো, মানে মেসেন্টেরন থেকে আস্তে আস্তে কোথায় আসলো? ইলিয়ামে খাবারটা আসলো। তাহলে ইলিয়ামে যখন খাবারটা আসে, এই খাবারটা কি হয়? ইলিয়ামে এসে এটা
আস্তে আস্তে কি হবে, এই খাবারের সাথে পানি আছে, পানিগুলো শোষণ হবে। তাহলে ইলিয়ামে তোমার যে কাজটা হয়, ও কি করে, পানি ও খাদ্যবস্তু শোষণ করে, খাদ্যের শোষণ করতে থাকে, করবে। ওকে, এই কাজই, এই ইলিয়াম আর কোলনের কাজই হচ্ছে খাবারটাকে শোষণ করা। কোলনও কি করে, কোলনও হচ্ছে যেইটুকু দরকার, যে পানি বা উপাদানগুলো দরকার, ওগুলোকে সে আস্তে আস্তে শোষণ করে নেয়, যত পারে সব শোষণ করে নেয়, বিভিন্ন রস, এই সব কিছু শোষণ করবে। কিন্তু এই শোষণ করার পরে, শোষণ হয়ে গেছে, খাবারের পরিপাক কিন্তু মেসেন্টেরন পর্যন্ত শেষ, পরিপাক মানে ভেঙে গেছে। এবার শোষণ করছে কারা, ইলিয়াম আর কোলন, এরা কি করছে, খাবারটাকে শোষণ করছে। কিভাবে, এই ইলিয়াম কোলনের এখানে কোষ আছে, কোষগুলো আছে, তো এই কোষগুলোর ভিতরে সে খাবারটাকে প্রবেশ করাই দিছে। দেখো এই কোষগুলোর ভিতরে কি করছে, খাবারটাকে প্রবেশ করাই দিছে। সো যখনই সেই খাবারটাকে কোষের ভিতরে প্রবেশ করাই দিছে, তখনই তোমার হচ্ছে যে এটা কি করতেছে, ওর খাবারটা ওর দেহে শোষিত হয়ে গেল। আর বাকি যে অংশটা থাকে, অপাচ্য অংশ, আমরা এটাকে কি বলি, অপাচ্য অংশ। এই অপাচ্য অংশটা এখানে জমে থাকে। এই অপাচ্য অংশটা কি হয়, এখানে জমে থাকে। তাহলে অপাচ্য অংশটা যখন এই রেকটামে এসে জমতে থাকে, একটা টাইমে এটা কি হবে, মলে পরিণত হয়। পরবর্তীতে এই অংশটা কি হয়, পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। তাহলে আমরা যেটা এখানে শিখলাম হচ্ছে যে কিভাবে এই জিনিসটা কাজ করে, এবং আমরা টোটাল ব্যাপারটা জেনে নিতে পারলাম, রাইট? ওকে, সো আমরা উপর থেকে একদম নিচ পর্যন্ত আমরা প্রত্যেকটা পার্ট কি কাজ করে, কোনটাতে কেন দরকার, সেগুলো কিন্তু আমরা শিখে নিতে পারলাম। এবার চলো আমরা যদি একটু ওর পৌষ্টিক নালী তো আমরা শিখলাম যে খাবারটা কি হলো, কোথায় শোষিত হলো, বুঝলাম। তাহলে পৌষ্টিক গ্রন্থির কাজটা কি, পৌষ্টিক গ্রন্থি তোমার কি কাজ করবে, এটা আমাদের একটু জানতে হবে, রাইট? তো আমরা যদি দেখি এর পৌষ্টিক গ্রন্থিটা হচ্ছে টোটাল কি কি আছে, আমরা যদি একটু খেয়াল করো, দেখো এখানে ওর এই জায়গাটায় তোমার এরকম কিছু গ্রন্থি থাকে, কি বলে এগুলাকে, লালা গ্রন্থি। এই যে দেখো এই পাশে একটা, আবার এই পাশে একজন, এই যে এরকম, এগুলো কি বলবো, লালা গ্রন্থি। তাহলে তার মুখ গহ্বরের দুই পাশে কি আছে, লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে এনজাইমগুলা কি করবে, এইখানে আসবে, এই মুখ গহ্বর থেকে এই এনজাইমগুলা এখানে আসবে। বিভিন্ন ধরনের এনজাইম থাকে, অ্যামাইলেজ যেটা শর্করাকে পরিপাক করে, আমিষকে পরিপাক করে, প্রোটিয়েজ, এই বিভিন্ন ধরনের এনজাইমগুলা এই লালা রসের এখান থেকে নালীর মাধ্যমে এই মুখ গহ্বরে আসে। মুখ গহ্বরে তারপরে খাবারের সাথে মিশে সে খাবারকে পরিপাক করতে সাহায্য করে, ভাঙতে সাহায্য করে। ওকে, সো লালা গ্রন্থি একটা গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি আমরা শিখলাম। এরপরে কি আছে, এরপরে তার আরেকটা যে পৌষ্টিক গ্রন্থি আছে সেটা হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ। তাহলে তুমি দেখো, আমি একটু আগে বলছিলাম যে মেসেন্টেরনের অন্ত আবরণ, এই অন্ত আবরণগুলো থেকে বিভিন্ন জিনিস বের হয়, বিভিন্ন পদার্থ বের হয়। তাহলে মেসেন্টেরনের অন্ত আবরণ, এই মেসেন্টেরনের অন্ত আবরণটা থেকে কি হয়, বিভিন্ন জুস বের হয়, এনজাইম বের হয়, বিভিন্ন এনজাইম বের হয়। তাহলে এই যে মেসেন্টেরন অন্ত আবরণ থেকে বিভিন্ন এনজাইম বের হচ্ছে, এই এনজাইমগুলা ঠিক আছে, কি হচ্ছে, এই এনজাইমগুলা তার এইখানে খাদ্য পরিপাকে সহায়তা করতেছে। এখানেও সেম বিভিন্ন আমিষ পরিপাককারী এনজাইম থাকবে যেগুলো আমিষকে ভাঙবে। তাহলে এই মেসেন্টেরনের অন্ত আবরণ, ভিতরের এই আবরণটা থেকে এই জিনিসগুলো বের হয়, মনে থাকবে। তাহলে এটা গেল আরেকটা। আর লাস্টলি আরেকটা ধরনের যে ওর পৌষ্টিক গ্রন্থি থাকে, সেটা কি, সেটা হচ্ছে যে ওর এখানে তোমার, ওর এখানে কি থাকছে, ওর এখানে থাকছে হেপাটিক সিকা, বা এটার আরেকটা নাম থাকে গ্যাস্ট্রিক সিকা, হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা থাকে। তাহলে হেপাটিক সিকাটা কি, হেপাটিক সিকা হচ্ছে এই জায়গাটাতে থাকবে, এই যে তোমার ওর অগ্র পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর এই অংশ বরাবর থাকে, এই অংশ বরাবর থাকে। তাহলে ওর একদম অগ্র এবং মধ্য পৌষ্টিক নালীর মাঝামাঝি এই জায়গাতেই তোমার কি থাকবে, ওর হেপাটিক সিকা। এই হেপাটিক সিকা কয় জোড়া থাকে জানো, এটা থাকে 6 জোড়া। চিন্তা করতে পারছো, কয় জোড়া, 6 জোড়া থাকে হেপাটিক সিকা। এই 6 জোড়া হেপাটিক সিকা এইখানে এসে কি করে, বিভিন্ন উপাদান ক্ষরণ করে, বিভিন্ন উপাদান তার জুসগুলা, বিভিন্ন পরিপাককারী জুসগুলা সে ক্ষরণ করে, এনজাইমগুলোকে বের করে। তাহলে এই জিনিসটা, এই যে হেপাটিক সিকা থেকে বিভিন্ন এনজাইমগুলো এখানে বের হবে, বের হয়ে তারপরে হচ্ছে ওরা খাদ্য পরিপাক করবে।
ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এইটা বুঝলাম গ্রন্থিগুলো কোনটা কোথায় আছে, এটা এখানে আছে, আপনি সবই বললেন, সবই বুঝলাম। তাহলে এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের এই খাদ্যগুলো যে পরিপাক হচ্ছে আমরা বললাম, এই পরিপাকের ব্যাপারটা আমরা একটু জানতে চাই। তাহলে পরিপাকের ব্যাপারটা যদি আমরা বলি, পরিপাক মানে কি? জটিল খাদ্যগুলোকে ভেঙে যদি আমি এটাকে সরল তৈরি করি, জটিল খাবারগুলোকে আমি ভেঙে সরল করব। তার মানে আমার একটা খাবার অনেক লম্বা শিকলযুক্ত, আমি এটাকে ভেঙে ভেঙে স্লাইস করব, পিস পিস করে ফেলবো। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি পরিপাক। কি বলবো? পরিপাক বলি। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে ওর এখানে কিভাবে পরিপাক হয়। ঘাসফড়িংয়ের ভিতরে আমরা তো গ্রন্থিগুলো পড়লাম, যে গ্রন্থিগুলো থেকে বিভিন্ন এনজাইম আসে। তো এখন আমরা দেখি যে যেমন ওর এটা কি করে, ওর যেমন শর্করা পরিপাকের জন্য, খেয়াল করো, শর্করা পরিপাকের জন্য কি কি থাকে? শর্করা পরিপাকের জন্য প্রথমত আছে হচ্ছে যে তার সেলুলেজ এনজাইমটা আছে। সেলুলেজ কি কাজ করে? সেলুলেজ হচ্ছে যে তোমার সেলুলোজ যে পদার্থ, কারণ আমরা জানি ঘাসফড়িং কি করে, ঘাসফড়িং হচ্ছে কোন ধরনের খাবার খায়? শাক জাতীয়। ওইখানে কি আছে? সেলুলোজ আছে। তো এই সেলুলোজকে ভেঙে সে গ্লুকোজে পরিণত করে দেয়। সেলুলোজকে ভেঙে কিসে পরিণত করে দিবে? গ্লুকোজে। তাহলে এই এনজাইমটা, সেলুলোজটা কি করলো? ঘাসফড়িংয়ের যে প্রবেশকৃত খাদ্য সেলুলোজ, সেটাকে সে গ্লুকোজে পরিণত করে দিল। আর এই গ্লুকোজটা কি বিভিন্ন শক্তিতে তার তৈরিতে সাহায্য করবে, শক্তি তৈরিতে। এরপরে তার কি থাকে? আমরা জানি অ্যামাইলেজ এনজাইম আছে, অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ। এই অ্যামাইলেজ এনজাইম কি কাজ করবে? অ্যামাইলেজ এনজাইম হচ্ছে জটিল শর্করা, যেমন হচ্ছে শ্বেতসার, স্টার্চ, এগুলোকে, তার মানে এই জটিল শর্করাগুলোকে সে কি করবে? গ্লুকোজে বানাবে। জটিল শর্করা যেমন স্টার্চ, এগুলোকে সে কি করবে? গ্লুকোজ বানাবে। জটিল শর্করা। তো এটা হচ্ছে অ্যামাইলেজের কাজ। তাহলে শর্করা পরিপাকের মধ্যে এই অ্যামাইলেজ, সেলুলোজ এগুলো আছে। তারপর আরেকটা এনজাইম থাকে মল্টেজ। ঠিক আছে, কি নাম? মল্টেজ। এই মল্টেজ এনজাইম কি কাজ করে জানো? মল্টেজ এনজাইম কাজ করেছে মল্টোজের উপরে, মল্টোজের উপরে। এই মল্টোজের উপরে কাজ করে সে কি করবে? এটাকে গ্লুকোজে পরিণত করে দেবে। গ্লুকোজ। ঠিক আছে, ও কিসে পরিণত করে দিল? এটাকে গ্লুকোজে পরিণত করলো। তাহলে মল্টেজ থেকে আমরা কয় অণু গ্লুকোজ পাবো? আমরা দুই অণু গ্লুকোজ পাবো। ঠিক আছে, আমরা মল্টোজকে ভেঙে কয় অণু গ্লুকোজ পাবো? আমরা 2 অণু গ্লুকোজ পাবো। তাহলে এই হচ্ছে যে তোমার টোটাল পার্ট, এই হচ্ছে কি টোটাল জিনিস। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই টোটাল জিনিসটা শিখে ফেললাম, টোটাল জিনিসটা আমাদের মাথায় ঢুকে গেল, তাই না? আমাদের এখন পরিপাকের এই পার্টটা, শর্করার পার্টটা আমরা একটু আইডিয়া পেলাম যে ওর খাবারগুলো কি হয়। এরপরে যদি আমরা দেখি এখানে ওর আমিষ পরিপাকের জন্য কি হয়, দেখো ওর আমিষ পরিপাকের জন্য যেটা হচ্ছে যে আমিষ পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম থাকে, প্রোটিয়েজ, এই এনজাইমগুলো থাকে। তাহলে প্রোটিয়েজ কি করবে? এই যে প্রোটিয়েজ ওর নামের মধ্যে একটু খেয়াল করো তো ভাইয়া, এই প্রোটিয়েজ এনজাইম কি কাজ করছে? ও প্রোটিন যে আমিষ জাতীয় যে খাবারগুলো থাকে, ঘাসফড়িং যে বিভিন্ন আমিষ জাতীয় যে খাবারগুলো তার দেহে প্রবেশ করবে, এই প্রোটিনটাকে সে ভাঙতেছে। এরকম বড় একটা প্রোটিন, এরকম একটা বড় শিকল, প্রোটিনের শিকল, এটাকে ভাঙতেছে। ভেঙে সে কি করতেছে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করতেছে। অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। তাহলে এই যে তোমার প্রোটিনটা ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করতেছে, এটাই হচ্ছে যে প্রোটিয়েজের কাজ। এটাই কি? প্রোটিয়েজের কাজ। ওকে, সো এই হচ্ছে একটা পার্ট যে আমিষ ভেঙে কি করতেছে। এরপরে চর্বিকে ভাঙার জন্য তোমার কি কাজ হয়? দেখো চর্বিকে ভাঙার জন্য এখানে বিভিন্ন এনজাইম থাকে, আমরা জানি এটা হচ্ছে লাইপেজ। ঠিক আছে, লাইপেজ এনজাইম। এই লাইপেজ এনজাইম কি করে? এটা হচ্ছে লিপিডকে ভাঙে। আমরা জানি লিপিড হচ্ছে আমরা বলি যে চর্বি। লাইপেজ এনজাইম লিপিডকে ভাঙবে, স্লাইস করলে এটাকে কি পাওয়া যাবে? লিপিডকে ভাঙলে ও হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাওয়া যাবে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে পার্ট যে লাইপেজ কি করে? লাইপেজ হচ্ছে লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে দেয়। লাইপেজ কি করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে দিচ্ছে। ওকে, সো আমরা এটাও শিখে ফেললাম যে লাইপেজ কি কাজ করে, রাইট? ওকে, সো
এটা হচ্ছে তোমাদের টোটাল পার্ট যে ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র নিয়ে। সো ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র তুমি যদি এভাবে শিখতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পার্টগুলো ছবিটা এঁকে তুমি যদি পার্টগুলো বুঝতে পারো, ওইখান থেকে কিভাবে কোন জায়গাটায় কি থাকে, পুষ্টি গ্রন্থিটা কোন জায়গায় থাকে, কিভাবে থাকে, কি কাজ করলো, কোন বিক্রিয়াগুলো ওরা এখানে করায়, কিভাবে ভাঙে, এই জিনিসগুলো জানলেই হয়ে যায়। আর আলটিমেটলি এই জিনিসগুলো কি হয়, এই যে টোটাল পার্টটা আমরা এখানে দেখতেছি, এই টোটাল পার্টগুলো কি করে, এরা হচ্ছে শোষিত হয় কোথায়, ঘাসফড়িংয়ের ইলিয়াম ও কোলনে। কোন জায়গাটায় ভাইয়া, ইলিয়াম ও কোলন, কোলন এই দুইটা জায়গায় কি হয়, এই খাবারগুলো শোষিত হবে। হ্যাঁ, এটা আমাকে মনে রাখতে হবে, তাহলেই হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই পরিপাকতন্ত্র নিয়ে আর কোনো প্রবলেম ফেস করবে না। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র কেমন, সেটা কি থাকে সেখানে। তো ঘাসফড়িং নিয়ে যখনই আমরা চলে আসি, ঘাসফড়িংয়ের মধ্যে আমরা এই রক্ত সংবহন তন্ত্র টপিকটা আসলে আগে আমাদের জানতে হয় যে এটা কয় ধরনের আছে আসলে, তারপরে আমরা জানবো যে ঘাসফড়িংয়েরটা কীরকম। তো ব্যাপারটা হচ্ছে যে এই রক্ত সংবহন তন্ত্র মূলত দুই ধরনের থাকে, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। এখন কথা হলো ভাই, মুক্ত কি আর বদ্ধ কি? মুক্ত রক্ত সংবহন হচ্ছে যেটা কিনা তোমার একটা গহ্বরে সীমাবদ্ধ থাকে, মানে রক্তগুলো গহ্বরের ভিতরে থাকবে, এইটাকে আমরা বলি হচ্ছে মুক্ত রক্ত সংবহন। এবং বদ্ধ রক্ত সংবহন কি, যদি সেটা আবদ্ধ থাকে, আবদ্ধ থাকে কোনো গহ্বরে না থেকে, সে যদি আবদ্ধ থাকে কোনো একটা কিছুর ভিতরে, যেমন হচ্ছে যে ও যদি তোমার হচ্ছে যে একটা ধমনী শিরা এসবের ভিতরে যদি আবদ্ধ থাকে, তাহলে কিসের ভিতরে, ধমনী শিরা এদের ভিতরে যদি সে আবদ্ধ থাকে, তাহলে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। আর যদি সে একটা গহ্বরের মধ্যে সীমাবদ্ধ থাকে, মনে করো এই একটা গহ্বরের মধ্যে তার পুরো রক্তটা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত রক্ত সংবহন। ওকে, সো মুক্ত রক্ত সংবহন নিয়ে জানলাম এবং হচ্ছে আমরা বদ্ধ রক্ত সংবহন নিয়েও শিখতে পারলাম। তাহলে কোনটা কি এটাও আমাদের হয়ে গেল, রাইট? এরপরে যদি আমরা একটু খেয়াল করি যে এই মুক্ত আর বদ্ধটা কোথায় দেখা যায়, যেমন বদ্ধটা কি, আমরা যারা কর্ডাটা প্রাণী, আমাদের এই যে দেখো ধমনী শিরা এগুলো আছে, তো আমাদের এখানে দেখা যাবে, আরেকটা দেখা যাবে নন কর্ডাটার মধ্যে অ্যানেলিডা যে পর্বটা আছে, এই অ্যানেলিডা পর্বে কিন্তু তুমি এই বদ্ধ সংবহন দেখতে পাবা। আর এই যে গহ্বরের ভিতরে রক্ত মানে উন্মুক্ত বা মুক্ত সংবহন, সেটা আমরা দেখতে পাই হচ্ছে আর্থ্রোপোডাতে, আমরা কিন্তু এটা দেখতে পাবো। সো আমাকে এটা মনে রাখতে হবে। সো আর্থ্রোপোডার মধ্যে কারা পড়ে, আর্থ্রোপোডার মধ্যে কিন্তু আমাদের ঘাসফড়িং, তেলাপোকা এরা পড়ে। তাই এই ঘাসফড়িং কিন্তু আর্থ্রোপোডা। সো আমরা বলতে পারি যে এই ঘাসফড়িং কোন ধরনের রক্ত সংবহন তন্ত্র, মুক্ত রক্ত সংবহন তন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে ঘাসফড়িং কোনটার অন্তর্ভুক্ত, ঘাসফড়িং হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্রের অন্তর্ভুক্ত। ওকে, সো এটাও আমাদের শেখা হয়ে গেল যে ঘাসফড়িং কিসের অন্তর্ভুক্ত। এরপরে যদি আমরা আসি এখানে যে এই ঘাসফড়িংয়ে যে মুক্ত সংবহন তন্ত্র আমরা বললাম, এখন এখানে কি কি অংশ আছে, এখানে মূলত আমরা পুরো পার্টটাকে তিনটা ভাগে ভাগ করেছি। আমরা কি কি পাই, আমরা হিমোসিল, হিমোলিম্ফ এবং হচ্ছে হৃদযন্ত্র। তো এগুলো নিয়ে আমরা আসবো ডিটেলসে। প্রথমে আমাকে যেটা জানতে হবে, হিমোসিল জিনিসটা কি। হিমোসিল হচ্ছে যখন তার এই যে মানে তোমার মেসোডার্ম থেকে যখন একটা গহ্বর তৈরি হয়, মেসোডার্ম যে কোষটা থাকে, লেয়ারটা থাকে ওর এই প্রাণীগুলোর, এই মেসোডার্মটা ফেটে একটা গহ্বর তৈরি হয়। যেই গহ্বরটা মেসোডার্ম থেকে তৈরি, তো এইটা কি কোথাকার কার মধ্যে গহ্বর, ওর দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী গহ্বর। দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর যে গহ্বরটা দেখা যায়, মাঝামাঝি যে গহ্বরটা আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে এই হিমোসিল। তাহলে এই হিমোসিলে একটা জিনিস মনে রাখবা, এই যে দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর, তো মনে করো এটা হচ্ছে তার দেহপ্রাচীর, এটা হচ্ছে দেহপ্রাচীর, আর এই দিকে হচ্ছে পৌষ্টিক নালীটা, এইদিকে হচ্ছে এই ঘাসফড়িংয়ে পৌষ্টিক নালী। এদের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হিমোসিল। এবং হিমোসিলে একটা ব্যাপার মনে রাখবা, ওর এখানে কিন্তু কোনো ধরনের পর্দা নাই। যেমন আমরা সিলোমের ক্ষেত্রে পড়ে থাকি, প্রথম অধ্যায়ে তোমরা পড়েছো যে সিলোমে কি থাকে, একটা পর্দা থাকে, পেরিটোনিয়াম, ওকে এরকম পর্দা দিয়ে একটা ঘেরাও থাকে, এরকম একটা পর্দা থাকে। কিন্তু এই হিমোসিল ঘাসফড়িংয়ের যে গহ্বর, এই ঘাসফড়িংয়ের গহ্বরে কিন্তু কোনো ধরনের পর্দা থাকে না। তাহলে এটাও মনে রাখবা যে দেহপ্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যে যে গহ্বর, সেটা হচ্ছে আমার এই হিমোসিল মধ্যে গহ্বর। এবং এইটা কি
এই যে দেহপ্রাচীর ও মসৃণালীর মধ্যবর্তী এই গহ্বরটাতে কোনো ধরনের পেরিটোনিয়াম থাকে না। কি থাকে না? পেরিটোনিয়াম থাকে না। তো এটা আমাকে মনে রাখতে হবে, এই পেরিটোনিয়াম যে ওর এখানে থাকে না। এরপরে আমরা যদি দেখি এই গহ্বরটাকে, ঘাসফড়িংয়ের এই গহ্বরকে কিছু পার্ট আছে, এই গহ্বরের কিছু পার্ট আছে। তো এই পার্টগুলো কি কি আমরা চলো সেটা নিয়ে একটু জেনে নেই এবং শিখে নেই। তো ঘাসফড়িংয়ের যদি আমরা এই ওর গহ্বরটাকে যদি এভাবে ড্র করি, দেখো এটা হচ্ছে ওর হিমোসিল গহ্বর। এই গহ্বরটা, এই গহ্বরে দুইটা পর্দা থাকে। কি থাকে? দুইটা পর্দা থাকে। আমি পর্দাগুলো দিচ্ছি, দেখো এখানে একটা এইভাবে পর্দা দিলাম, এখানে একটা এইভাবে পর্দা দিলাম। তাহলে এই যে পর্দাগুলো থাকে, এই পর্দাগুলোকে কি বলা হয়? এই পর্দাগুলো থেকে আমরা বলি হচ্ছে যে তার অঙ্কীয় পর্দা। যাই হোক, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে পর্দাগুলো থাকে, এই পর্দাগুলোর তিনটা ভাগে ভাগ করলো না? তিনটা ভাগে, দেখো তিনটা সাইনাস বা প্রকোষ্ঠে ভাগ করলো। তাহলে এই প্রথমটা, এই দেখো এই যে প্রথমের দিকে তোমার এইখানে কি আছে? এই প্রথম দিকে তোমার আছে এইটাকে, উপরটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। এটাকে কি বলবো? পেরিকার্ডিয়াল সাইনাস। ঠিক আছে, ওকে, এটা আমরা জানলাম। এরপরে মাঝখানের এটাকে আমরা বলি পেরিভিসেরাল সাইনাস। ঠিক আছে, সাইনাস মানে এই যে মাঝখানের এই জায়গাটা পেরিভিসেরাল। আর একদম নিচের এই অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলবো পেরিনিউরাল সাইনাস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই নামগুলো কেন এমন হলো, কেন ওর নাম পেরিকার্ডিয়াল? কারণ হচ্ছে এই জায়গাটায় কি থাকে জানো? এই জায়গাটায় থাকে ওর হৃৎপিণ্ড। এই যে ওর হৃৎপিণ্ডটা এইভাবে এই জায়গায় থাকে। এই কারণে যেহেতু এখানে হৃৎপিণ্ডটা থাকে, বা ওর এটা যেটাকে বলা হয় হৃদযন্ত্র, এটা যেহেতু এই জায়গাতে থাকে, তাই একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কি বলবো? পেরিকার্ডিয়াল সাইনাস। এরপরে যদি আমরা এখানে একটু খেয়াল করি, এই পেরিকার্ডিয়াল সাইনাস আর নিচে এটা কি মাঝখানে পেরিভিসেরাল সাইনাস। তাহলে পেরিভিসেরাল সাইনাসে যদি আমরা দেখি, এটাতে কি থাকবে? এটাতে থাকে হচ্ছে পৌষ্টিক নালী। কি থাকবে? পৌষ্টিক নালী থাকে। ঠিক আছে, এটাকে থাকে হচ্ছে পৌষ্টিক নালী। ওকে, আমরা এটাও জানলাম পৌষ্টিক নালীটা থেকে পেরিভিসেরাল। ভিসেরা মানে কি? ভিসেরা মানে হচ্ছে এইসব পৌষ্টিক অঙ্গ। তাহলে পৌষ্টিক অঙ্গটা এই জায়গাতে থাকে, এই কারণে এটাকে বলা হচ্ছে পেরিভিসেরাল। আর যেহেতু হৃৎপিণ্ডের সাথে আমরা কি বলি? কার্ডিয়া ওয়ার্ডটা, ওই যে বলে না কার্ডিওলজিস্ট, হৃৎপিণ্ডের ডাক্তার। তাহলে এই কার্ডিয়া মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস কেন বলা হয়েছে? কারণ এখানে হৃৎপিণ্ড থাকে এভাবে করে। আর পেরিনিউরাল, তুমি খেয়াল করো, নিউরা মানে কি? স্নায়ু রজ্জু। তো এই জায়গাতে তোমার কি থাকবে? এখানে যে অংশটা থাকে এইদিকে ওর হচ্ছে স্নায়ু রজ্জু থাকবে। কি থাকবে? স্নায়ু রজ্জু। ঠিক আছে, স্নায়ু রজ্জু থাকে। তাহলে এই হচ্ছে টোটাল পার্ট। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারলাম? আমরা দেখতে পারলাম যে ওর তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস। আমরা এই তিনটা পার্ট দেখতে পেলাম। ক্লিয়ার? সো আমরা কিন্তু এখন আশা করি এখান থেকে আমাদের কোনো ভুল হবে না। আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে, নিখুঁতভাবে আমরা শিখতে পারবো। ওকে, এরপরে আমরা চলে আসি। এরপরে আমরা এখান থেকে যে আমরা হিমোসিলের বিভিন্ন পার্টগুলো জানলাম কি কি আছে না আছে। এখন এই হিমোসিলে কি থাকবে? এই গহ্বরগুলোর মধ্যে রক্ত থাকবে, এই রক্ত থাকবে, তাই না? এই রক্ত থাকবে। আচ্ছা, তোমাদের মাথায় আরেকটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই যে পর্দা দিয়ে ভাগ করে রাখছে, তার মানে কি ওর এই জিনিসটা এখানে আসতে পারে না, ওর এই জিনিসটা এখানে আসতে পারে না, এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে এই এখানে পর্দা আছে, কিন্তু পর্দার এখানে ছিদ্র আছে। দেখো এই জায়গাগুলোতে কি থাকে? ছিদ্র। এই জায়গাগুলোতে ছিদ্র আছে, এই মাঝখানে ছিদ্র, যেটা দিয়ে সে আসা যাওয়া করতে পারে। তার মানে তোমার এইটা ভাবার কোনো অবকাশ নাই যে তুমি ভাবলা যে ভাই এইগুলো মানে পৃথক, ওর এখানে আলাদা, ওর এখানে আলাদা। না, ওদের কিন্তু কানেকশন আছে, এই ছিদ্র থাকে মাঝখানে, এগুলোতে ছিদ্র থাকে, এগুলো দিয়ে আসা যাওয়া করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখো। এবার এইখানে কি থাকবে? রক্ত থাকবে। তাহলে চলো আমরা এখন ঘাসফড়িংয়ের এই যে রক্তের পার্টটা, যেটাকে কি বলি আমরা? হিমোলিম্ফ বলি। তাহলে এই হিমোলিম্ফটা নিয়ে আমরা জানবো, হিমোলিম্ফটা নিয়ে শিখবো। হিমোলিম্ফ কেন হিমোলিম্ফ বলা হলো? প্রথমেই আমরা এই শব্দটাকে ভাঙবো। আমরা কি করবো? এই শব্দটাকে ভাঙবো। লিম্ফ, হিমো দিয়ে আমরা এখানে রক্ত বুঝাই, যে রক্ত কণিকা আছে ওর, এগুলা। তারপরে হচ্ছে যে তোমার এখানে লিম্ফ, তার মানে এটা হচ্ছে লসিকা মিশ্রিত। কি থাকবে ওর এখানে? লসিকা মিশ্রিত এই জিনিসটা। ঠিক আছে, লসিকা মিশ্রিত। ওর রক্তটা কি থাকে? লসিকা মিশ্রিত থাকে। এই কারণে এটাকে বলা হচ্ছে হিমোলিম্ফ। কি বলা হচ্ছে? হিমোলিম্ফ।
ওকে, সো লসিকা মিশ্রিত থাকে। এখন এই যে হিমোলিম্ফ আমরা বলতেছি, এই হিমোলিম্ফে কি কি থাকবে, হিমোলিম্ফের কাজগুলো কি, এটা আমাদেরকে বুঝতে হবে। হিমোলিম্ফের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে, তারপরে ওর এখানে হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে, বিভিন্ন রক্তকণিকা থাকে, রক্তকণিকা থাকে। তাহলে আমরা এখানে যদি দেখি যে ওর এখানে রক্তকণিকাগুলো কি কি, 3 ধরনের রক্তকণিকা আছে। কয় ধরনের? 3 ধরনের রক্তকণিকা আছে, ঠিক আছে, রক্তকণিকা আছে। প্রথমটা হচ্ছে প্রাক হিমোসাইট, প্রাক হিমোসাইট, হিমোসাইট, এটা এক ধরনের রক্তকণিকা। আরেকটা ধরন আছে পরিবর্তনীয়, পরিবর্তনশীল রক্তকণিকা, পরিবর্তনশীল, পরিবর্তনশীল হিমোসাইট, হিমোসাইট। আরেকটা আছে বড় হিমোসাইট। এই তাহলে বড় হিমোসাইট, তাহলে প্রাক হিমোসাইট, পরিবর্তনশীল হিমোসাইট, বড় হিমোসাইট, এই জিনিসগুলো হচ্ছে তার রক্তকণিকা। আমাদের যেমন রক্তে কি থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, এই জিনিসগুলো থাকে, তাহলে ওদের কি থাকে, ওদের হচ্ছে এই প্রাক হিমোসাইট, পরিবর্তনশীল হিমোসাইট, বড় হিমোসাইট, এই জিনিসগুলো থাকবে। তাহলে আমরা হিমোলিম্ফ, হিমোলিম্ফটা আমরা জানলাম এটা হচ্ছে লসিকা মিশ্রিত থাকে, এবং এই লসিকা মিশ্রিতর মধ্যে এই রক্তকণিকাগুলো কি কি আছে, এই 3টা রক্তকণিকা তার মধ্যে আছে। ওকে, আমরা এটা জানলাম। এখন আর কি থাকে, এই যে রক্তটা ওর যে হিমোসিল, লিম্ফসিলের মধ্যে যে হিমোলিম্ফ রক্তটা থাকে, এই রক্তের মধ্যে, এই রক্তের মধ্যে ওর কি আছে দেখো তো, এই হিমোসিল যে হিমোলিম্ফ রক্তে এখানে কি থাকে, অনেক নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে, নাইট্রোজেন, নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে, প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত পদার্থ থাকে। তারপরে হচ্ছে যে তোমার এখানে কি আছে, এখানে হচ্ছে ওর ইউরিক অ্যাসিড থাকে, প্রচুর ইউরিক অ্যাসিড থাকে, এই জিনিসগুলা ওর এখানে অনেক বেশি পরিমাণে থেকে যায়, অনেক বেশি পরিমাণে থেকে যায়। তো এই জিনিসগুলো থাকার কারণে এইটা হচ্ছে হিমোলিম্ফটা হচ্ছে ওর একটা স্পেশাল পার্ট, ঠিক আছে, স্পেশাল একটা জিনিস। তো এই হিমোলিম্ফ আমরা জানলাম, হিমোলিম্ফের ব্যাপারটা, হিমোলিম্ফে যে হিমোসাইট থাকে এটা কতটুকু থাকে, 15 থেকে 60,000, মানে 15,000 থেকে 60,000 হিমোসাইট থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে ওর, ঠিক আছে, ওর প্রতি ঘন মিলিমিটার। তাহলে এখানে কত থাকে, 15,000 থেকে 60,000 হিমোসাইট, মানে এগুলো হচ্ছে তার রক্ত কণিকা, কণিকা এগুলো এখানে থাকবে। এইটাই হচ্ছে যে তোমার পার্ট। এখানে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে যে হিমোলিম্ফের বৈশিষ্ট্য। এখন জানলা, এখন কি কাজ করে হিমোলিম্ফ, একটা রক্ত তার কি কাজ করবে, তাহলে ওর রক্তের কাজগুলো হচ্ছে, আমরা যদি বলি ওর রক্তের কাজগুলো কি হবে বলতো, ওর কাজগুলোর মধ্যে প্রথমেই আসবে ও বর্জ্য পুষ্টি পদার্থ বহন করবে, ওকে, পুষ্টি বহন করবে। তারপরে হচ্ছে ও কি করবে, বর্জ্য বহন করবে, বিভিন্ন বর্জ্য পদার্থগুলো বহন করবে। তারপরে হচ্ছে কি ও গ্যাস মানে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোও বহন করতে পারে, অক্সিজেন এগুলোও তার ভিতরে থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তার কাজ, এইগুলো হচ্ছে তার কাজের মধ্যে পড়বে, ঠিক আছে, এগুলা কাজের মধ্যে পড়বে। তাহলে এই হচ্ছে যে মানে একদম বেসিক কাজ, যেটা ওর দেহে হয়েই থাকে এবং এটা দরকার, তার জন্য দরকার। ওকে, সো আমরা হিমোলিম্ফ জানলাম, হিমোলিম্ফটা কি, রক্তটা কি দিয়ে থাকে, তোমরা ওর পিএইচ মান এগুলোও একটু পড়ে নিতে পারো, এমসিকিউ এর জন্য তোমরা পিএইচ মান এগুলো পড়ে নিতে পারো। এরপরে আমরা দেখি যে ওর হৃদযন্ত্র কি আছে, হৃদযন্ত্র আছে। তাহলে হৃদযন্ত্রটা কি, দেখো হৃদযন্ত্রটা হচ্ছে, আমরা যদি বলি ওর এখান থেকে খেয়াল করো এই যে হৃদযন্ত্র, তাহলে হৃদযন্ত্রটা হচ্ছে এই জায়গায়, মনে করো এটা হচ্ছে ওর হিমোসিল, একদম উপরের দিকে যে আমরা পড়েছিলাম না, এটা এখানে পেরিকার্ডিয়াল সাইনাস, এই পেরিকার্ডিয়াল সাইনাসের এই জায়গায় তোমার কি থাকবে, এই জায়গায় থাকবে হচ্ছে ওর হৃৎপিণ্ড, এই যে। তাহলে ওর হৃদযন্ত্র এই জিনিসটা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা 7 প্রকোষ্ঠ, এটা মনে রাখবা। এটা কয় প্রকোষ্ঠ, 7 প্রকোষ্ঠ, এটা আমরা মনে রাখবো। ওকে, সো আমরা দেখি একটু। তাহলে এখানে একটা প্রকোষ্ঠ দিলাম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। দেখো 7টা প্রকোষ্ঠ হলো। তাহলে আমরা এটা ওর হৃদযন্ত্রের একটা 7টা প্রকোষ্ঠ দিয়ে আঁকলাম, ফাইন। এরপরে আমরা যদি দেখি এই জায়গাতে ওর প্রতিটা ছিদ্রের এইখানে ওর কিছু এই জায়গাগুলোতে ছিদ্র থাকে, এই যে এই জায়গাগুলোতে ছিদ্র থাকবে, এই যে দেখো আমি ছিদ্র দিচ্ছি, এই জায়গাগুলোতে কি আছে, ছিদ্র আছে। তাহলে এই ছিদ্রগুলোকে, এই যে দুই পাশে এরকম ছিদ্র, এগুলো দিয়ে কি হয়, রক্ত প্রবেশ করতে পারে। তাহলে এই ছিদ্রগুলোকে আমরা কি বলি, এই ছিদ্রগুলোকে আমরা বলবো অস্টিয়া। কি বলবো, অস্টিয়া। তাহলে অস্টিয়া নামক ছিদ্র তার ভিতরে দেখা যায়, এই অস্টিয়া নামক ছিদ্রগুলা কি তার ভিতরে দেখা যাচ্ছে। ওকে, সো এটাও আমরা শিখলাম যে অস্টিয়া নামক ছিদ্র দেখা যায়।
এখন এই অস্টিয়া নামক ছিদ্রটা এরপরে দেখো এখান দিয়ে প্রবেশ করবে বিভিন্ন জিনিসগুলা, এদিক দিয়ে আমার প্রবেশ করবে, এদিক দিয়ে প্রবেশ করবে। আচ্ছা, প্রবেশ করতেছে করতেছে এই জিনিসগুলো এখান দিয়ে প্রবেশ করবে, আমরা এইটুকু জানলাম। আর কি গঠনে থাকবে? আর গঠনে যদি থাকে সেটা আমরা একটু দেখাই। এইখানে ওর এই যে পেশিগুলার মানে দুই পাশে, মানে এই হৃদযন্ত্রের যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের দুই পাশে এরকম কিছু ত্রিভুজাকার পেশি থাকে। ত্রিভুজাকার কি থাকে? পেশি থাকে। এই যে জিনিসগুলো এভাবে আছে, তাহলে এই পেশিগুলোকে আমরা কি বলি? এভাবে করে পেশি আছে, প্রত্যেকটাতে এভাবে করে পেশি আছে। এই পেশিগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালারি পেশি। এটাকে কি বলবো? অ্যালারি পেশি, অ্যালারি পেশি। ঠিক আছে, অ্যালারি পেশি। ওকে, অ্যালারি পেশি বললাম। তাহলে এই হচ্ছে ওর এভাবে গঠন। আর সামনের দিকে, ওর সামনের দিকে এই যে এই সামনের প্রকোষ্ঠের এখানে এটাকে আমরা বলি সম্মুখ অ্যাওর্টা। সম্মুখ অ্যাওর্টা কি বলা হবে? সম্মুখ অ্যাওর্টা, সম্মুখ অ্যাওর্টা। এই সম্মুখ অ্যাওর্টার এই জায়গাটাকে আমরা বলি এই সামনের দিকে কি থাকে? মস্তক, মস্তক। ঠিক আছে, মস্তক। তাহলে এই মস্তকটা থাকবে সামনের দিকে, আর এই যে তোমার এই দিক থেকে এটা হচ্ছে সম্মুখ অ্যাওর্টা, এদিকে আসবে। ওকে, তাহলে আমরা এইটুকু জানলাম। আর পিছনের দিকে থাকে পশ্চাৎ অ্যাওর্টা, এদিকে একটা অংশ থাকে পশ্চাৎ অ্যাওর্টা। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমার গঠন টোটাল। আমরা হৃৎপিণ্ডটা দেখলাম যে ওর প্রত্যেকটা জায়গায় এরকম অ্যালারি পেশি আছে, ছিদ্র আছে, ছিদ্রগুলোকে আমরা বলি অস্টিয়া, অস্টিয়া। এবার আসি আমরা এই জিনিসটা, এই যে পরিবহনটা, এখানে কিভাবে রক্তটা পরিবাহিত হবে, পরিবাহিত হচ্ছে কিভাবে দেখো তো। আমরা যদি একটু আবার আগের জায়গায়, আমরা যখন এই হিমোসিলটাকে ভাগ করছিলাম, মনে আছে আমরা কিভাবে ভাগ করছিলাম? আমরা এই যে নিচেরটা ছিল পেরি নিউরাল সাইনাস, মাঝখানে ছিল পেরি ভিসেরাল সাইনাস, এই জায়গাটায় পৌষ্টিক নালী, এই জায়গাটায় স্নায়ুরজ্জ। এখন এগুলো এখানে আছে, কিন্তু রক্ত কি আর তোমার এখানে শুধু? রক্ত তো সারা এই পুরো অংশতে, পুরো হিমোসিল গহ্বর জুড়ে তার রক্ত আছে। তার মানে আমি এখানেও ওর রক্ত পাবো, রক্তের অংশগুলো পাবো, এই জায়গাতে ওর রক্ত অংশটা পাবো, এখানেও আছে রক্ত, এই জায়গাতেও রক্ত আছে, এই জায়গাতেও রক্ত আছে, এখানেও রক্ত আছে, সব পুরো জায়গা জুড়ে ওর রক্ত। ঠিক আছে, পুরো জায়গা জুড়ে ওর রক্ত। এখন কি হয় আসলে, কিভাবে রক্তটা হৃৎপিণ্ডে যায় এবং হৃৎপিণ্ড থেকে তারপরে কিভাবে এটা সংবহনটা হয়, আমরা এটা নিয়ে একটু শিখব। তো চলো আমি তোমাদেরকে এই ব্যাপারটা একটু এখানে ফ্লো চার্টের মধ্যে আমি তোমাদের ব্যাপারটা শিখিয়ে দিই। তাহলে এখানে প্রথমত যেটা হয়, এই অ্যালারি পেশিগুলা সংকুচিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? ওর পরিবহন চক্র। এটা কি শিখবো এখন আমরা, পরিবহন কিভাবে হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? অ্যালারি পেশি, ওর অ্যালারি পেশি সংকুচিত হবে। অ্যালারি পেশিগুলো সংকুচিত, সংকুচিত, সংকুচিত হবে। ওকে, সো অ্যালারি পেশি যখন সংকুচিত হবে, এরকম চাপ দিবে, তখন কি হবে? এই অ্যালারি পেশি সংকুচিত হলে এই যে এইভাবে চাপ দিবে, তখন এই যে পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা পেরিভিসেরাল সাইনাসের দিকে চলে আসবে। পেরিভিসেরাল থেকে রক্তটা কোথায় চলে আসবে? কার্ডিয়াল সাইনাসে। তাহলে অ্যালারি পেশি সংকুচিত হইতেছে, তখন আমার রক্তটা আস্তে আস্তে কি হচ্ছে? রক্তটা আস্তে আস্তে পেরিনিউরাল থেকে এই দিকে চলে আসতেছে। ওকে, আমরা এখানে দেখি তাহলে রক্তটা কি হলো? নিউরাল সাইনাস থেকে, নিউরাল থেকে ও আস্তে আস্তে ভিসেরাল, এবং ভিসেরাল থেকে রক্তটা কোথায় চলে আসলো? ভিসেরাল থেকে কার্ডিয়াল সাইনাসে, কার্ডিয়াল সাইনাসে চলে আসলো। ঠিক আছে, তাহলে অ্যালারি পেশি সংকুচিত হলে এটা কি হলো? নিউরাল, নিউরাল থেকে ভিসেরাল, ভিসেরাল থেকে সে কোথায় আসলো? কার্ডিয়াল সাইনাসে চলে আসলো। তাহলে এই যে কার্ডিয়াল সাইনাসে রক্ত, এখন রক্তটা কোথায়? এই দিকে। এবার কি হচ্ছে দেখো, এই যে যখন অ্যালারি পেশিটা সংকুচিত হয়েছে, তখন তোমার এই যে ওর এই প্রকোষ্ঠটা এইভাবে টান পড়ছে, ওর যে হৃদযন্ত্র, এটার প্রকোষ্ঠকে এইভাবে টান পড়ছে। হ্যাঁ, এই টান পড়ার কারণে কি হচ্ছে? প্রসারিত। তাহলে ওর প্রকোষ্ঠগুলো প্রসারিত, প্রকোষ্ঠ প্রসারিত, প্রকোষ্ঠটা কি হয়েছে? প্রসারিত হয়েছে, এরকম প্রসারিত হয়েছে। এখন তুমি চিন্তা করো, যখনই ওর প্রকোষ্ঠটা প্রসারিত, ওর চাপটা কমে গেছে। কি হয়েছে? ওর চাপটা কমে গেছে। তো চাপ কমে গেলে তোমার কি হবে? ওর যদি এখান থেকে চাপটা কমে যায়, তখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। কি হবে? বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে। তখন রক্ত অস্টিয়া দিয়ে প্রবেশ করবে, অস্টিয়া দ্বারা দিয়ে প্রবেশ। রক্ত কি হবে? অস্টিয়া দিয়ে
প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে প্রকোষ্ঠ প্রসারিত হলে ও রক্তটা কি হচ্ছে অস্টিয়া দিয়ে প্রবেশ করতেছে। তাহলে এই যে আমরা ছিদ্রগুলো পড়ছিলাম না, এই অস্টিয়া দিয়ে রক্তগুলো প্রবেশ করবে। এই অস্টিয়া, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলো দিয়ে প্রবেশ করবে, এইভাবে প্রবেশ করবে, সব ছিদ্র দিয়ে প্রবেশ করবে রক্ত। এখন রক্ত যখন অস্টিয়া দিয়ে প্রবেশ করলো, রক্তে এখন ভরপুর, পুরো তার হৃৎপিণ্ডটা রক্তে ভরপুর। আচ্ছা, রক্তে ভরপুর হলে তাহলে কি হচ্ছে বলতো, ওই সময়ে এসে হঠাৎ করে কি হয়, ওই সময়ে তার এই যে এই জায়গা থেকে চাপ দেয়, এই পিছন থেকে প্রকোষ্ঠগুলো চাপ দেয়, একটা উদ্দীপনা তৈরি হয়। ওই উদ্দীপনাটার কারণে কি হয়, এই প্রকোষ্ঠগুলোতে চাপ পড়ে। চাপ পড়লে হবে কি, একটা আরেকটাকে চাপ দিলে দেখো রক্তটা পিছন থেকে এইভাবে আসবে না, সামনে চলে আসবে। মনে করো এই অংশটা চাপ দিচ্ছে, তাহলে এটা রক্তটাই সামনে এসে যাবে। আবার এটা চাপ দিলে এটা সামনে আসবে, চাপ দিলে সামনে আসবে, চাপ দিলে সামনে আসবে। এই যে জিনিসটা চাপ দিলে সামনে আসতেছে, এইভাবে করে কি হচ্ছে, রক্ত সামনে, রক্ত সম্মুখ অ্যাওর্টায়, সম্মুখ অ্যাওর্টায় প্রবেশ, রক্ত সম্মুখ অ্যাওর্টায় প্রবেশ, রক্ত সম্মুখ অ্যাওর্টায়, সম্মুখ অ্যাওর্টা এই দিক দিয়ে এসে সম্মুখ অ্যাওর্টায় আসলো, সম্মুখ অ্যাওর্টায় আসলো। তাহলে রক্ত যখন সম্মুখ অ্যাওর্টায় আসলো, এই সম্মুখ অ্যাওর্টা থেকে তারপরে কি হবে, এই যে দিক দিয়ে আসলো, এই যে রক্তটা আস্তে আস্তে পিছন থেকে চাপ দিয়ে দিয়ে রক্তটা আস্তে আস্তে এই জায়গায় আসবে। আসার পরে এটা মস্তকে আসবে। তাহলে কোথায় আসলো, মস্তকে, মস্তকের সাইনাসে, মস্তকের, মস্তকের সাইনাস। ঠিক আছে, মস্তকের সাইনাসে। তো মস্তকের সাইনাসে আসলো। এখন মস্তকের সাইনাসে আসার পরে রক্তটা কি হলো, এদিকে আসবে। মস্তকের সাইনাস থেকে এটা আবার কোথায় আসবে, পেরিভিসেরাল সাইনাসে, পেরিভিসেরাল সাইনাসে। কোথায় আসবে, পেরিভিসেরাল সাইনাসে, পেরিভিসেরাল সাইনাসে। এখন পেরিভিসেরাল সাইনাস থেকে তারপরে এটা কোথায় আসবে, পেরিভিসেরাল সাইনাস থেকে এটা চলে আসবে পেরিনিউরালে, ওই আবার আগের মতো পেরিনিউরালে। সরি, এখানে একটু তোমাদের মনে দেখে, মস্তকের সাইনাস থেকে এটা পেরিনিউরালে আসে, পেরিনিউরালে আসবে, তারপরে এটা পেরিভিসেরালে আসবে। এভাবে করে চলতে থাকে। পেরিভিসেরাল থেকে আবার সে এখানে আসবে, আবার সে হৃৎপিণ্ডে প্রবেশ করবে, মানে পেরিকার্ডিয়ালে আসবে, ওখান থেকে আবার হৃৎপিণ্ডে, মানে ওই চক্রটা আবার চলতে থাকবে। তাহলে এখানে আমার মূলত যেটা হচ্ছে যে অ্যালারি পেশিগুলো সংকুচিত হয়। অ্যালারি পেশিগুলো সংকুচিত হলে কি হয়, রক্তগুলো আস্তে আস্তে এই উপরে উঠতে থাকে, এবং অ্যালারি পেশি সংকুচিত এইভাবে দুই দিক থেকে টান পড়ার কারণে এই প্রকোষ্ঠগুলো প্রসারিত হয়, প্রসারিত হয়। প্রসারিত হলে কি হবে, ওদের ভিতরে চাপটা কমে যাবে, তখন বাইরে থেকে রক্ত এই ছিদ্র দিয়ে, এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে প্রবেশ করবে। তাহলে এই অস্টিয়া ছিদ্রটা কিরকম, এই যে একটা যদি আমরা এইভাবে দেখাই, মনে করো এইভাবে আছে, এই জায়গাটায় তোমার এরকম একটা ছিদ্র আছে, এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় এভাবে, এই জায়গাটায় এইভাবে আছে, দেখো এইভাবে আছে এই ছিদ্রটা। তাহলে এই জায়গাটায় আবার কপাটিকা থাকে, এই ছিদ্রগুলো, এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এই ছিদ্রতে আবার কি আছে, কপাটিকা আছে, কপাটিকা আছে। এই কপাটিকাগুলো দিয়ে প্রবেশ করে, কপাটিকাগুলো দিয়ে কি করে, প্রবেশ করে। তাহলে এই হচ্ছে যে তোমার টোটাল ওর রক্তর যে পরিবহন চক্রটা যে কি হয় আসলে, তার এখান থেকে এই যে রক্তটা ঢুকে এইভাবে ঢুকে। তো যখনই আবার এই জিনিসটা আসলো, রক্ত প্রবেশ করলো, এরপরে আবার রক্ত এর হৃৎপিণ্ড সংকোচন হয়, কারণ আমরা জানি একবার প্রসারণ হওয়ার পরে কি হবে, সংকোচন হবে। তো সংকোচন হওয়ার কারণে তখন আবার রক্তটা চাপ পড়ে এই সামনের দিকে আসতে থাকে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে ও যখন চাপ দিচ্ছে তখন এটা হলো না কেন, মানে রক্তটা এই অস্টিয়া দিয়ে বের হয়ে গেল না কেন, মানে ভিতর থেকে রক্তটা অস্টিয়া দিয়ে বের হয় না কেন? কারণ ওই যে বললাম এখানে কপাটিকা থাকে, এই যে কি বলছি, এই জায়গাটাতে কপাটিকা আছে, এই যে দুইটা প্রকোষ্ঠের এই জায়গাটাতে এভাবে কপাটিকা থাকে। এই কপাটিকার কারণে এটা রক্তটা বাইরের দিকে বের হইতে পারে না, ভিতরে ঢুকতে পারে, এই দিকে ঢুকতে পারবে, কিন্তু ভিতর থেকে বাইরে আসতে পারে না। ঠিক আছে, কারণ ওই কপাটিকাগুলো ঢেকে দেয়, যার কারণে যখনই হৃৎপিণ্ডটা সংকুচিত হয় তখন রক্তটা অস্টিয়া দিয়ে বের না হয়ে সে সামনের দিকে আসতে থাকে, এইভাবে সামনে। কারণ ওই যে কপাটিকা ব্লক করে দিচ্ছে, আটকায় দিচ্ছে যে না ভাই তুমি যেতে পারবা না। তো ও এভাবে করে আস্তে 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 এদিকে আসে, এদিক থেকে এসে তারপরে বাকি সিস্টেম, এগুলো তো বুঝাই দিছি। তাহলে এইভাবে করে রক্ত সংবহনটা হয়। তো তোমাদের যখন পরীক্ষায় আসবে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে যে এই ছবিটা আঁকবা সুন্দর করে, তারপরে তোমরা হচ্ছে এই যে আমি তোমাদেরকে এখানে যে একটা ব্যাখ্যা দিয়ে দিলাম কি হয়, এই জিনিসটা তোমরা সুন্দর করে বুঝাই দেবা, তাহলে আমি মনে করি তোমাদের পুরো নাম্বার পাওয়ার যোগ্য তোমরা থাকবা। এখন এখানে আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে যে এই হৃৎপিণ্ড, মানে ওর হৃৎপিণ্ডটাকে একটা নাম বলা হয়, কি বলা হয়, এটাকে বলা হয় নিউরোজেনিক হার্ট।
কেন বলা হয়, মানে ওর এটাকে নিউরোজেনিক হার্ট বলা হয়। নিউরোজেনিক কারণ কি, ওর এখান থেকে কিছু উদ্দীপনা থাকে, উদ্দীপনা তৈরি হয়, এটাকে আমরা বলি গ্যাংলিয়ন সেল। গ্যাংলিয়ন সেল। তাহলে এই গ্যাংলিয়ন কোষগুলো কি করে, উদ্দীপনা তৈরি করে। এই গ্যাংলিয়ন কোষগুলো উদ্দীপনা তৈরি করলে এরাই উদ্দীপনা তৈরি করে, যেগুলো মস্তকের দিকে এরকম কিছু স্নায়ু কোষ আছে, তো এরা উদ্দীপনা তৈরি করলে এটা তখন সংকুচিত হতে পারে, ঠিক আছে। তাহলে এই যে যেহেতু একটা স্নায়ু মানে নিউরনের এই অংশ, স্নায়ু দ্বারা এই হৃৎপিণ্ডের সংকোচনটা নিয়ন্ত্রিত, এ কারণে আমরা ওকে কি বলি, নিউরোজেনিক হার্ট। কথাটা বুঝো, জেনিক শব্দটার অর্থ কি? জেনিক শব্দটার অর্থ হচ্ছে তৈরি হওয়া, কোনো কিছু থেকে জেনেসিস, তৈরি হওয়া, তার মানে নিউরন থেকে উদ্দীপনাটা তৈরি হচ্ছে। সো নিউরোজেনিক হার্ট। সো নিউরোজেনিক হার্ট কেন বলা হচ্ছে, কারণ নিউরন থেকে উদ্দীপনাটা তৈরি হয়ে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করছে। এখন একটা কথা, এই যে সংকোচন প্রসারণ আমরা যে বলতেছি সংকোচন প্রসারণ, তাই না, এই সংকোচন প্রসারণটা কি মানে বা কতবার হয়, তাই না। সংকোচন প্রসারণ মানে হার্টবিট, একবার সংকোচন প্রসারণ মিলে কি হয়, হার্টবিট হয়। তাহলে এই হার্টবিটটা তার কতবার হয়, 100 থেকে 110 বার প্রতি মিনিটে। তাহলে প্রতি মিনিটে তার 100 থেকে 110 বার হার্টবিট হয়। তাহলে এটাই আমাদের লাগবে, যে এটা এমসিকিউ হিসেবে লাগতে পারে। আর এই যে রক্তটা একবার এখান থেকে আসতে, ঘুরে আসতে, আবার এইখানে, আবার এই জায়গা, মানে এখান থেকে শুরু করে পুরো দেহ ঘুরে আবার একই জায়গায় আসতে, পুরো দেহ একবার ঘুরতে ওর সময় লাগে কতক্ষণ, ওর সময় লাগে 30 থেকে 60 মিনিট। সময় লাগে কত, 30 থেকে 60 মিনিট। তো আমাকে এটাও মনে রাখতে হবে। সো দিজ আর দ্য থিংস যেটা তোমার দরকার এমসিকিউ এবং তোমার সিকিউর জন্য, এই প্রক্রিয়াটা ভালোভাবে এই কনসেপ্টটা জানা দরকার। সো এই কনসেপ্টটা জেনে কিন্তু তুমি অনেক ভালো একটা আউটপুট দিতে পারবা তোমার পরীক্ষায়। সো আশা করি তোমাদের এই রক্ত সংবহন তন্ত্র থেকে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং তোমাদের সব ডাউটগুলো, তোমাদের বেসিকটা সলভ করতে পেরেছি।